ভারত যদি সেই নীতিতেই অটল থাকেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তার একমাত্র অবলম্বন বাংলাদেশে, তাহলে তো অবশ্যই ভারতের ফরেন পলিসি বাংলাদেশে ফেল করেছে। এখন ভবিষ্যতেও যদি তারা একই ঝুড়িতে সব ডিম রাখতে চান, সেটা তাদের রাজনৈতিক এক ধরনের ফেইলিওর আরো আরো সামনে আসবে। এখন তাদের এই বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে যে সামনের যে বাংলাদেশ সেটা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ সেটা হচ্ছে হাসিনাবিহীন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের সাথেই তাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে। অনেকেই হচ্ছে ভিজিট ভিসাতে অবস্থান করে অবৈধভাবে কাজ করেন এবং এটা দীর্ঘ সময় ধরে করে যাচ্ছে। এইটা তো যে কোনো ধরনের বিচারেই বাংলাদেশের হচ্ছে সরকার বিরোধী কার্যকর, এবং বাংলাদেশের এখান থেকে তো বাংলাদেশ ট্যাক্স বঞ্চিত হচ্ছে, একটা বড় ধরনের রেভিনিউ বঞ্চিত হচ্ছে। এই কারণে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে ভারতে যেভাবে বাংলাদেশিদের করা হচ্ছে সেভাবে না, বরং আইনগতভাবে আইন মেনেই এখানে যারা ভারতীয় কাজ করেন তাদেরকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক সময়ে ভারতের যে অবস্থান, সেই অবস্থান আসলে বিশ্লেষণের দাবিদার, এবং আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির নানা ধরনের ধারা কিন্তু ভারত বারবার লঙ্ঘন করে যাচ্ছে। আমরা যদি প্রেক্ষাপটের দিকে একটু তাকাই, যে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তার পরবর্তীতে তাকে আসলে কি হিসাবে আশ্রয় দেওয়া হয়েছে সেটা এখনো পরিষ্কার না। এখন তাকে আশ্রয় দেবার পরে আমাদের বেশ কয়েক মাস পরে এখন যে প্রত্যর্পণের যে কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমি মনে করি যে সেটা আসলে সরকারের প্রথম কাজগুলোর একটা হওয়া উচিত ছিল। তার কারণটা হচ্ছে যে ভারতে বসে শেখ হাসিনা যেটা করেছেন সেটা হচ্ছে যে ভারতের সমস্ত পলিসি মেকার যারা রয়েছে, যদিও কংগ্রেসের অনেকে বলতে চান, আপনার এই শোতেই লাস্ট শোতে কংগ্রেসের পক্ষের একজন সাংবাদিক বলার চেষ্টা করছিলেন যে কংগ্রেসের পক্ষ থেকে নাকি ভিন্ন রকম মানে বাংলাদেশ পন্থী অবস্থান নেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের হাসিনার পতনের পরপরই একটা সর্বদলীয় ওদের মিটিং, সেই সর্বদলীয় মিটিং এ সবাই মোটামুটি এই ডেভেলপমেন্টকে, বাংলাদেশের এই ঘটনাগুলির বিপক্ষেই তারা অবস্থান নেয় এবং শেখ হাসিনাকে সমর্থন করার সিদ্ধান্তই তারা কিন্তু নিয়ে আসছে। অতএব এই যে প্রশ্নবোধক ভারতের অবস্থান, সেই অবস্থানের বিপরীতে বাংলাদেশ যে আজকে প্রত্যর্পণের অফিসিয়াল যে চিঠি দিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখন ভারত যেটা বলতে পারে, যেটা অ্যাম্বাসেডর সাহেব বললেন যে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বিচার হবে কিনা, যদি সেটা ভারত বলে তাহলে তো সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কারণ কোন প্রেক্ষাপটে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে হয়েছে সেটা আমাদের দেখা দরকার। যে 1500-রও বেশি মানুষের হত্যার দায়ে এবং সেই সাথে সাথে 11,000 মানুষের গুরুতর আহত করার মানে নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে একটা গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই সরকার মানে সেই সাবেক সরকার প্রধানকে ভারত শুধু যে আশ্রয় দিচ্ছে তা না, সেই ভারতকে মানে ভারতে অবস্থান করে পশ্চিমা বিশ্বের নানা জায়গায় তিনি বক্তৃতা দিচ্ছেন এবং বাংলাদেশ বিরোধী অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি যে ত্রিপুরার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন যে অফিস, সেই অফিসে হামলা চালানো হয়েছে, যেটা ডিরেক্ট আমরা দেখি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন, যদিও ভারত সিগনেটরি না, কিন্তু তারপর সে মানতে অন্তত বাধ্য হয়েছে। এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে যে ডিনায়ালটা রয়েছে, অর্থাৎ তারা যে একটা অপরাধ করেছে সেই অপরাধের কিন্তু বিন্দু মাত্র অনুশোচনা শেখ হাসিনার মধ্যেও নাই, এবং শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো নেতার মধ্যেও কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য দেখিনি। যে কারণে এমন একটা সরকার প্রধানকে, সাবেক সরকার প্রধানকে এবং খুনের আসামিকে ভারত হচ্ছে আশ্রয় দিচ্ছেন, যেটা আসলে তার পার্শ্ববর্তী দেশে অর্থাৎ বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিরতা তৈরির প্রক্রিয়ার একটা অংশ। তো যে কারণে ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি বাংলাদেশের পক্ষে থাকবেন, বাংলাদেশের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবেন, নাকি তারা শুধুমাত্র একটি রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের প্রধান। ভারত তো সহজে ছেড়ে দিবে না, কারণ এখানে তো শেখ হাসিনার পরাজয় মানে ভারতের পরাজয়। তো সেটা কি এত সহজে? এখন এটা তো নির্ভর করছে যে ভারত কি ধরনের নীতি নিচ্ছে।
এখন ভারত যদি সেই নীতিতেই অটল থাকেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তার একমাত্র অবলম্বন বাংলাদেশে, তাহলে তো অবশ্যই ভারতের ফরেন পলিসি বাংলাদেশে ফেল করছে। এখন ভবিষ্যতেও যদি তারা একই ঝুড়িতে সব ডিম রাখতে চান, সেটা তাদের রাজনৈতিক এক ধরনের ফেইলিওর আরো আরো সামনে আসবে। এখন তাদের এই বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে যে সামনের যে বাংলাদেশ সেটা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ সেটা হচ্ছে হাসিনা বিহীন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের সাথেই তাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এখন ভারতের মধ্যে বাংলাদেশি যারা রয়েছে তারা যেটা তাদের ডোমেস্টিক পলিটিক্স এটা বারবার ব্যবহার করেন যে অবৈধ বাংলাদেশি, তাই না? এটা তাদের একটা ভোটের গুটি, আসলে দাবার গুটি। এখন সেইটার প্রেসার বাংলাদেশে চলমান রাখার জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশেরও ভারতে যে মাইনরিটি নির্যাতন হয় সেই নির্যাতন নিয়ে সোচ্চার হওয়া দরকার রয়েছে। অর্থাৎ ভারতের মধ্যে আপনি যদি কাশ্মীর থেকে শুরু করেন, এদিকে হচ্ছে সেভেন সিস্টার্সে দেখেন, এবং তাদের সেখানে মুসলিম কমিউনিটি দেখেন, দলিত কমিউনিটি দেখেন, তাদের যে মাইনরিটি নির্যাতনের যে সংখ্যা, সেই সংখ্যা তো ওভারওয়েলমিং একটা নাম্বার। সেই নাম্বার বাংলাদেশের চাইতে অনেক অনেক গুণে বেশি। এখন বাংলাদেশ শুধুমাত্র প্রত্যাপনের জন্য চিঠি দেওয়া না, সেই সাথে সাথে এই মাইনরিটি ইস্যুতেও বাংলাদেশে একটা শক্ত অবস্থান নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই সাথে সাথে বাংলাদেশের মধ্যে ভারতীয় যারা বিভিন্ন সেক্টরে অবৈধভাবে কাজ করছেন, যেমন আপনি যদি গার্মেন্টস সেক্টর দেখেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন দেখেন, তাহলে আমরা দেখব সেখানে উচ্চ বেতনে ভারতীয় অনেক হচ্ছে এমপ্লয়ি কোনো ধরনের সরকারি, বাংলাদেশ সরকারকে কোনো ধরনের টাকা না দিয়েই অনেকেই হচ্ছে ভিজিট ভিসাতে অবস্থান করে অবৈধভাবে কাজ করেন, এবং এটা দীর্ঘ সময় ধরে করে যাচ্ছে। এইটা তো যে কোনো ধরনের বিচারেই বাংলাদেশের হচ্ছে সরকার বিরোধী কার্যকর, এবং বাংলাদেশের এখান থেকে তো বাংলাদেশ ট্যাক্স বঞ্চিত হচ্ছে, একটা বড় ধরনের রেভিনিউ বঞ্চিত হচ্ছে। এই কারণে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে ভারতে যেভাবে বাংলাদেশিদের করা হচ্ছে সেভাবে না, বরং আইনগতভাবে আইন মেনেই এখানে যারা ভারতীয় কাজ করেন তাদেরকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার মধ্যে নিয়ে আসা, এবং ভারতের সাথে সাথে নতজানু পররাষ্ট্র নীতি না নিয়ে শির দ্বারা শক্ত করে দাঁড়িয়ে থাকা, এবং সেই অনুযায়ী পররাষ্ট্র নীতি নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এখন যদি আমরা এত কিছুর পরেও, এত মানুষ হত্যাকাণ্ডের পরেও আমরা যদি আগের মতোই খুবই নতজানু পররাষ্ট্রনীতি নিই, তাহলে আর নতুন বাংলাদেশের কি মানে থাকলো। এবং আর একটা বড় বিষয় হচ্ছে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি যখনই শক্ত শির দ্বারা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিবেন, তখনই আসলে একটা দেশের সাথে আর একটা দেশের বায়োলেটারাল রিলেশন, সঠিক বায়োলেটারাল রিলেশন তৈরি হয়। তো আমরা তো আসলে তারা তো আমাদের মাস্টার। জি বলুন। আরেকটা জিনিস যেটা আপনার কাছে জানতে চাইছিলাম, মাহফুজ আলমের যে স্ট্যাটাস, এবং সেইখানে ভারতও একটু উদ্বেগ প্রকাশ করেছেন যে যে ম্যাপটি উনি মাহফুজ আলমের যে দেখিয়েছেন, স্ট্যাটাস, সেই স্ট্যাটাস যদি আমরা খুব লিটারেলি ধরি যে তিনি আসলে সীমানা এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এটা কনসার্নের বিষয়। তো এখন বাংলাদেশ, ভারত ইত্যাদি যে জিওগ্রাফিক্যাল যে মানে সীমানা রয়েছে, বর্ডার রয়েছে, সেটা তো আমরা আসলে এক্সপ্যান্ড করার কথা বলতে পারি না। কিন্তু পরবর্তীতে মাহফুজ আলম যে ব্যাখ্যাটা দিয়েছেন যে তিনি আসলে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি না, মোর কালচারাল হচ্ছে ইউনিটির কথা বলেছেন। এটার ক্ষেত্রে হলে আমরা বলতেই পারি যে আমরা হচ্ছে বাংলা ভিত্তিক আমাদের যে অঞ্চল, সেই অঞ্চলের তো একটা বড় সীমানা রয়েছে, আমাদের অতীত ইতিহাসও রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে একজন উপদেষ্টা হিসাবে, সরকারি কর্মকর্তা হিসাবে আরেকটু সতর্কভাবে এই ধরনের সামাজিক মাধ্যমে হচ্ছে মতামত দেওয়া উচিত।